ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের দিন পার্ট 1-এ আমরা পড়েছিলাম সেল থিওরি, সেল ইন্ট্রোডাকশন, সেলকে ডিসকভার করেছিল, তো প্রোকারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, সেল শেপ, সাইজ ইত্যাদি সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা পার্ট 2-তে পড়ব সেল মেমব্রেন, সেল মেমব্রেন বা বায়োমেমব্রেন বা সেল আর হচ্ছে সেল ওয়াল নিয়ে পড়ব আমরা। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা পড়ব সেল মেমব্রেন বা বায়োমেমব্রেন। তা সেল মেমব্রেন কি? একটি জৈব রাসায়নিক পরীক্ষা থেকে আমরা জানতে পারি কি যে সেল মেমব্রেন তিনটি জিনিস নিয়ে তৈরি হয়। কি কি থাকে সেল মেমব্রেনে? লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। তা বিভিন্ন সেলের ক্ষেত্রে, বিভিন্ন সেলের টাইপের ক্ষেত্রে লিপিড প্রোটিনের রেশিওটা ভ্যারি করে, সেলটা কী টাইপের তার ওপর ভ্যারি করে। তা মানুষের আরবিসি বা এরিথ্রোসাইটের মধ্যে সেই লিপিড এবং প্রোটিনের পার্সেন্টেজ যদি দেখা হয়, তা 52% থাকে প্রোটিন এবং 40% লিপিড থাকে। 40% লিপিড এবং 52% প্রোটিন থাকে সেল মেমব্রেনের মধ্যে। কি সেল? হিউম্যান এরিথ্রোসাইট বা আরবিসির মধ্যে, মানুষের আরবিসি বা এরিথ্রোসাইটের মধ্যে। তো কী লেখা যেতে পারে? প্রথমে লিখতে পারি আমরা জৈব রাসায়নিক পরীক্ষা থেকে আমরা কি জানতে পারি? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট নিয়ে তৈরি। তো লিখতে পারি বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন clearly reveals that কি জানতে পারি যে দ্য সেল মেমব্রেন পজেস, মানে তৈরি হয়, পজেস বা মেড লিপিড, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। আর এই রেশিওটা, লিপিড এবং প্রোটিনের রেশিওটা বিভিন্ন সেলের টাইপের ওপর নির্ভর করে, কী লেখা যেত? দ্য রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিড ভ্যারিস কনসিডারেবলি ইন ডিফারেন্ট সেল টাইপ, মানে বিভিন্ন সেল টাইপের ওপর, কেমন সেল হবে তার উপর নির্ভর করে, ইন ডিফারেন্ট সেল টাইপ। তো আমরা কি জানতে পারি? মনে রাখার বিষয় একটা আছে, মানুষের এরিথ্রোসাইট বা আরবিসিতে, ইন হিউম্যান বিংস দ্য মেমব্রেন অফ আরবিসি বা এরিথ্রোসাইট হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি, মানে প্রায় 52% প্রোটিন অ্যান্ড 40% লিপিড। এটা জানতে পারি। এখন বিভিন্ন সেলের ওপর ভ্যারি করে এই পার্সেন্টেজটা, কিন্তু একটা গড় ধরা হয় সেল মেমব্রেনে কতটা লিপিড কতটা থাকে, প্রোটিন কতটা থাকে, কার্বোহাইড্রেট কতটা থাকে, তা একটা গড় ধরা হয়। গড় হিসাবটা হচ্ছে সেল মেমব্রেনে কোনটা কি থাকে, কত পার্সেন্ট থাকে? লিপিড, কি কি থাকে? লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট।
এই তিনটি থাকে। তার লিপিড কত পার্সেন্ট থাকে? 40% লিপিড থাকে সেল মেমব্রেনে, অ্যাপ্রক্সিমেটলি 40%। এটা হচ্ছে গড়, অ্যাভারেজ। এটা কি? অ্যাভারেজ হিসাব, গড় হিসাব। এটা অ্যাভারেজ কম্পোজিশন, গড় হিসাব। 40% কী থাকে? লিপিড থাকে। লিপিডের মধ্যে আবার কী কী থাকে? ফসফোলিপিড, কোলেস্টেরল আর হচ্ছে গ্লাইকোলিপিড। কী কী থাকে লিপিডের মধ্যে? ফসফোলিপিড, কোলেস্টেরল এবং গ্লাইকোলিপিড। ফসফোলিপিড, কোলেস্টেরল, গ্লাইকোলিপিড। 40% লিপিড থাকে সেল মেমব্রেনে, অ্যাভারেজ গড় হিসাবটা। সেল মেমব্রেনে লিপিড থাকে 40%, প্রোটিন থাকে হচ্ছে 58 থেকে 59%। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া থাকতে পারে, অ্যাপ্রক্সিমেটলি 58 থেকে 59%। তো আবার প্রোটিনের মধ্যে কী কী থাকে? প্রোটিনের মধ্যে থাকে আর্জিনিন আর লাইসিন, এই দুটো থাকে। আর্জিনিন আর থাকে লাইসিন। আর্জিনিন এবং লাইসিনটা বেশি পরিমাণে থাকে, বেশি পরিমাণে রিচ পরিমাণে লাইসিনটা থাকে। আর কার্বোহাইড্রেট কত থাকে? কার্বোহাইড্রেট অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ গড় হিসাবে 1 to 2% সেল মেমব্রেনে কার্বোহাইড্রেট থাকে, 1 to 2%। তা এখন প্রত্যেকটা সেলের ক্ষেত্রেই এটা হয়। এটা শুধু প্রোক্যারিওটস বা ইউক্যারিওটসের ক্ষেত্রে নয়, ইউক্যারিওটস প্রত্যেকটি সেলের ক্ষেত্রেই সেল মেমব্রেনে এরকম অ্যাভারেজ হিসাবটা থাকে। কী লেখা যায় তাহলে? ইট ইজ এ ইউনিভার্সাল স্ট্রাকচার অ্যান্ড structurally সেল মেমব্রেন কিসের থাকে? মানে শুধু যে প্রোক্যারিওটের মধ্যে এটা বা ইউক্যারিওটিকের মধ্যে এটা তা নয়, এটা প্রোক্যারিওটস ইউক্যারিওটস দুটোর মধ্যেই একই থাকে। সেল মেমব্রেন অফ ইজ সিমিলার, একই গড় হিসাব থাকে দুটোর মধ্যে। ইজ সিমিলার টু দ্য ইউক্যারিওটস। করব সেল মেমব্রেনের স্ট্রাকচার। সেল মেমব্রেনের স্ট্রাকচার মানে আমরা তো জানি যে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট নিয়ে সেল মেমব্রেন গঠিত হয়, এবং এখন আমরা পড়ব যে স্ট্রাকচার কিভাবে থাকে, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো কীভাবে থাকে তা আমরা পড়ব। স্ট্রাকচারটা কেমন হয় বায়োমেমব্রেন বা সেল মেমব্রেনের, তাই আমরা পড়ব এখন। তা এখন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত, যখন কিছু বার হয় তো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত থাকে, তেমনি এখানেও স্ট্রাকচারের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত দেয়। তা ডেভসন, ড্যানিয়েল, রবার্টসন, সিঙ্গার, নিকলসন, এই বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন নাম দেন, বিভিন্ন স্ট্রাকচার বলেন সেল মেমব্রেনের। তা সেটাই পড়বো এখন আমরা। তা প্রথমে পড়বো আমরা ডেভসন, ড্যানিয়েল যেটা বলেন। এখন আমরা পড়ব ড্যানিয়েল ডেভসনের স্যান্ডউইচ ট্রিল্যামেলার মডেল। তো এখানে কি বলা হয়েছে? এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনটি 3টি লেয়ার দিয়ে তৈরি হয়। ট্রিল্যামেলার মডেল মানে 3টি লেয়ার দিয়ে তৈরি হয়। কীভাবে তৈরি হয়? 3টি লেয়ার দিয়ে। প্রথমে থাকে প্রোটিন, এগুলো হচ্ছে প্রথমে প্রোটিন থাকে, তারপর লিপিড থাকে, তারপর আবার প্রোটিন থাকে। এই জায়গায় লিপিড থাকে, এখানে প্রোটিন। মানে এগুলো হচ্ছে স্যান্ডউইচ মডেলের মতো, দুপাশে প্রোটিন, মাঝখানে লিপিডটা এখানে স্যান্ডউইচের মতো কাজ করছে। দুপাশে সিঙ্গেল লেয়ারের হচ্ছে প্রোটিন এবং আর মাঝখানে হচ্ছে বাইমলিকুলার লেয়ার লিপিড, একটি স্যান্ডউইচের মতো কাজ করছে। এখানে লিপিডগুলো থাকছে এইভাবে।
এখানে লিপিডগুলো এইভাবে থাকছে। এটা হচ্ছে প্রোটিনের লেয়ার, সিঙ্গেল লেয়ার, এই পাশে একটা প্রোটিনের লেয়ার, এখানে একটা প্রোটিনের লেয়ার, আর মাঝখানে এটা হচ্ছে লিপিডের লেয়ার। তো এখানে প্রোটিনের লেয়ারগুলি এই স্ট্রাকচার মানে এই মডেল অনুযায়ী প্রোটিনের লেয়ারগুলি ধরা হয়েছে 20 অ্যাংস্ট্রমের ধরা হয়েছে। প্রোটিনের প্রত্যেকটি লেয়ার 20 অ্যাংস্ট্রমের। আর যে লিপিডের যে লেয়ারটা, লিপিড বলতে আমরা কী কী থাকে লিপিড সেল মেমব্রেনে? ফসফোলিপিড, কোলেস্ট্রল অ্যান্ড গ্লাইকোলিপিড। তাই এটা হচ্ছে ফসফোলিপিড থাকে 35 অ্যাংস্ট্রমের। 35 অ্যাংস্ট্রমের ফসফোলিপিড, এর বেসটা হচ্ছে 35 অ্যাংস্ট্রম, আর প্রোটিনটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর এটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম। মানে টোটাল হচ্ছে আমাদের কত? 20 40 প্লাস 35 মানে 75 অ্যাংস্ট্রম। মানে সেল মেমব্রেনটা হচ্ছে 75, এটাকে ধরা হয় 100। টোটাল কত? 20 40 আর 35 75 অ্যাংস্ট্রম দেখাচ্ছে এই সেল মেমব্রেনটা। তো 75 ধরা হয়। তো এটাকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 100 to 75 অ্যাংস্ট্রম আমরা ধরে থাকি এই লেয়ারটাকে। তো এখানে এই স্ট্রাকচারটাকে আমরা সহজভাবে মনে রাখার জন্য আমরা কি লিখতে পারি? PLLP স্ট্রাকচার। PLLP স্ট্রাকচার। P মানে প্রোটিন, L মানে লিপিড, আবার লিপিড, তারপর আবার প্রোটিন। বুঝতে পারলে? PLLP স্ট্রাকচার বলা হয় এটাকে। তা এখানে ফসফোলিপিড মলিকিউল যেগুলো আছে, ফসফোলিপিডের মলিকিউলগুলো, এগুলিকে আমরা অ্যাম্পিপ্যাথিক মলিকুলও বলা যেতে পারে। এই মলিকুলগুলোকে আমরা অ্যাম্পিপ্যাথিক মলিকুল বলতে পারি। অ্যাম্পিপ্যাথিক মলিকুল কি? যার মধ্যে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক দুটোই অবস্থান করে। মানে বাংলায় যেটাকে জলাকর্ষী এবং জলবিদ্বেষী দুটো বলা যায়, যেটাকে বাংলায় জলাকর্ষী জলবিদ্বেষী বলতে পারি বা বিকর্ষী বলতে পারি। তো দুই টাইপেরই মলিকিউল থাকে এখানে। জলাকর্ষী জলবিকর্ষী মানে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক দুই টাইপেরই মলিকিউল থাকে। তাই ফসফোলিপিডের এই মলিকিউলকে, এই স্ট্রাকচার অনুযায়ী ফসফোলিপিডের এই মলিকিউলকে আমরা অ্যাম্পিপ্যাথিক মলিকিউল বলতে পারি। আর হচ্ছে এখানে এই জলাকর্ষী মানে হচ্ছে জলাকর্ষী না, মানে এই পোলার মানে মেরুর দিকের যে হেডটা, এই তো ফসফোলিপিডের যে মেরুর দিকের হেড, হাইড্রোফিলিক হেড, আর হচ্ছে হাইড্রোফোবিক টেল। হাইড্রোফিলিক হেড, হাইড্রোফোবিক টেল। এই হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক টেল থাকার জন্যই একে অ্যাম্পিপ্যাথিক মলিকুল বলা হয়। এবং এই হাইড্রোফিলিক হেডগুলি এগুলো হচ্ছে পোলার, আর হচ্ছে এগুলো হচ্ছে নন পোলার, টেলগুলো হচ্ছে নন পোলার। এই পোলার হেডগুলি, হাইড্রোফিলিক হেডগুলি, ফসফোলিপিডগুলি প্রোটিনের সাথে কী হিসাবে বাইন্ড থাকে? এই যে এগুলো যে যুক্ত আছে, কি বলের দ্বারা যুক্ত আছে? এটা হচ্ছে বন্ড থাকে হচ্ছে হাইড্রোজেন এবং আয়নিক বন্ডের দ্বারা প্রোটিনের সাথে যুক্ত থাকে। এবং এই যে এই জায়গাটাতেও আর এই জায়গাটা, দুটো জায়গায় আয়নিক এবং হাইড্রোজেন বন্ড দ্বারা প্রোটিনের সাথে যুক্ত থাকে এই পোলার হেডগুলো। এবং এই নন পোলার টেলগুলো, ফসফোলিপিডের এই নন পোলার টেলগুলো পরস্পরের সঙ্গে ভ্যান্ডারওয়াল ফোর্স বা ভ্যান্ডারওয়াল বলের দ্বারা একটা আরেকটার সাথে অ্যাটাচ থাকে, যুক্ত থাকে। তো আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা লিখতে পারি প্রথম থেকে, অ্যাকর্ডিং টু দিস মডেল the plasma membrane is made up of three layer, যার জন্য এর নাম হচ্ছে ট্রাইল্যামিনার মডেল। মানে 3টি লেয়ার দিয়ে তৈরি হয়, যার মধ্যে থাকে কি থাকে? এক নম্বর হচ্ছে বাইমলিকুলার লেয়ারটা কি থাকে? বাইমলিকুলার লেয়ারটা থাকে লিপিডের। আর হচ্ছে আর কি থাকে? সিঙ্গেল লেয়ার থাকে
সিঙ্গেল লেয়ার থাকে কিসের? প্রোটিনের, প্রোটিনের সিঙ্গেল লেয়ার থাকে। তো এটা টোটাল থিকনেস হয় হচ্ছে 3 নম্বর আমরা লিখতে পারি, থিকনেস হয় হচ্ছে টোটাল 75 অ্যাংস্ট্রম অ্যাপ্রক্সিমেটলি, কি আমরা ধরতে পারি, বিভিন্ন বই বিভিন্ন থাকে, এটাকে আমরা 100 to 75 অ্যাংস্ট্রম ধরতে পারি। কীভাবে? 20 অ্যাংস্ট্রম প্রোটিন, দুটো প্রোটিন লেয়ার 20 অ্যাংস্ট্রম করে দুটো প্রোটিন লেয়ার, আর একটা হচ্ছে লিপিড লেয়ার 35 অ্যাংস্ট্রমের, টোটাল 75 অ্যাংস্ট্রমের লেয়ার, 75 অ্যাংস্ট্রমের লেয়ার থাকে। আর একে আমরা কি বলতে পারি? অ্যাম্পিব্যাথিক, এই ফসফোলিপিড মলিকুলকে আমরা কি বলতে পারি? ফসফোলিপিড মলিকিউল কল্ড অ্যাজ, কি বলতে পারি? অ্যাম্পিব্যাথিক মলিকিউল। কারণ কি? ডিউ টু, কারণ কি এর কারণ? কারণ এর মধ্যে কি থাকে, কি প্রেজেন্ট থাকে? 1 নাম্বার হচ্ছে এর মধ্যে থাকে হচ্ছে হাইড্রোফিলিক কি থাকে? হেড থাকে, মনে রাখবে, হাইড্রোফিলিক হেড। আর 2 নাম্বার হাইড্রোফোবিক টেল। হাইড্রোফোবিক টেল অবস্থান করে, দুটো থাকার জন্যই একে অ্যাম্পিব্যাথিক মলিকুল বলা হয়, বলা হয়ে থাকে। তা আর কি থাকে? এই হাইড্রোফিলিক হেডগুলো, হাইড্রোফিলিক যে হেডগুলো প্রোটিনের সাথে কি লেয়ারে, প্রোটিনের সাথে কোন বন্ডে যুক্ত থাকে? প্রোটিনের সাথে এই ফসফোলিপিডের যে হেডটা, মানে তোমার হচ্ছে হাইড্রোফিলিক হেডটা, কোন বলের সাথে যুক্ত থাকে? কি বল বা বন্ড, কি বন্ডের সাথে যুক্ত? হাইড্রোজেন অ্যান্ড আয়নিক বন্ড। হাইড্রোজেন এবং আয়নিক বন্ডের সাহায্যে প্রোটিনের সাথে ফসফোলিপিডটি যুক্ত থাকে, তার হেডটি, এবং দুটো টেল, হাইড্রোফোবিক দুটো টেল পরস্পরের মধ্যে যুক্ত থাকে। হাইড্রোফোবিক টেল, কিসের টেল? ফসফোলিপিড টেল, কি থাকে? অ্যাটাচড টু ইচ, মানে একে অপরের সাথে যুক্ত থাকে, কার সাহায্যে? বাই দ্য ভ্যান্ডারওয়াল ফোর্স। এই স্টেটমেন্টকেই আমরা বলতে পারি স্যান্ডউইচ আর হচ্ছে ট্রিল্যামেলার মডেল, যা ডেপসন এবং ড্যানিয়েল 1935 খ্রিস্টাব্দে আমাদের বলে যান। এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ বায়োমেমব্রেনের একটা বক্তব্য। তো এখন আমরা আরেকটা মডেল নিয়ে পড়ব, স্ট্রাকচার অফ বায়োমেমব্রেন বা সেল মেমব্রেনের। তো এই মডেলটি রবার্টসন নাম দেন কত খ্রিস্টাব্দে? 1959 খ্রিস্টাব্দে এই মডেলটির নাম দেন ইউনিট মেমব্রেন মডেল। তা এই মডেল অনুযায়ী তিনি বলেন যে সেলুলার অর্গানেলস, প্রত্যেকটি অর্গানেলসের যে সেল মেমব্রেনগুলি, সেগুলি স্ট্রাকচারালি এবং ফাংশনালি সিমিলার, মানে একই থাকে, কিন্তু তাদের রাসায়নিক মানে কেমিক্যালি এবং সাইজ আলাদা। মানে তাদের হচ্ছে গঠনগত এবং কার্যগতভাবে তারা এক, তাদের প্রত্যেকটি অর্গানেলসের সেল মেমব্রেন একই থাকে, কিন্তু তাদের পার্থক্যটা কী থাকে? রাসায়নিক এবং আকার আকৃতিটা পরিবর্তন থাকে। তারপরেও এই মডেলগুলো স্বীকৃতি পায়নি, কারণ তারা কেউই বলতে পারেনি সেল মেমব্রেনের সিলেক্টিভ পারমিয়াবিলিটি নিয়ে, তারা বলতে পারেনি প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ল্যামেলার সিলেক্টিভ পারমিয়াবিলিটি নিয়ে কিছু বলতে পারেনি। তারপরেও 1950-এর দশকে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ উৎপন্ন হয় বা মানে আবিষ্কার হয়, তারপরে হিউম্যান রেড ব্লাড সেল বা আরবিসি দেখে পরে সায়েন্টিস্টরা তারা প্লাজমা মেমব্রেনের সম্পর্কে ভালোভাবে
বলতে সক্ষম হয়। তো এই মডেল অনুযায়ী একটা কথাই লেখা যেতে পারে, অ্যাকর্ডিং দিস মডেল কি বলা যায়, যে অল দ্য সেলুলার অর্গানেলস সেল মেমব্রেনস আর গঠনগত এবং কার্যগত হবে, মানে স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি সিমিলার, মানে একই। বাট ডিফারেন্স কোন দিক থেকে ডিফারেন্সটা দেখা যায়, রাসায়নিকভাবে এবং আকার আকৃতির হিসাবে, মানে কেমিক্যালি ডিফারেন্স ইন কেমিক্যালি অ্যান্ড সাইজ। তারপর দুজন বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 খ্রিস্টাব্দে তাদের আলাদা আরেকটা মতামত দেন, সেটার নাম রাখেন হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। সেই মডেল অনুযায়ী প্রোটিন আর ফসফোলিপিডের যে সম্পর্ক সেটা হচ্ছে সির মধ্যে আইসবার্গ যেমন ভাসে সেরকম। এখানে আইসবার্গ হচ্ছে প্রোটিন এবং সিটা হচ্ছে ফসফোলিপিড, মানে ফসফোলিপিডের সমুদ্রে প্রোটিনটা একটা আইসবার্গ, এই হিসাবে তারা এই মডেলটি বার করেন। অথবা প্রোটিন হচ্ছে গোলাপ জামুন, তার মধ্যে যেই কনসেন্ট্রেট সলিউশনটা, যেই সুগারের কনসেন্ট্রেট সলিউশনটা থাকে, যেই আমরা মিষ্টি শিরা যেটাকে বলি, গোলাপ জামুন বা একটি মিষ্টি বা তার মিষ্টি যে শিরাটা, সেটা যেমন একটি শিরার মাঝখানে ভাসে, তেমনি সেখানে মিষ্টিটা হচ্ছে বা গোলাপ জামুনটা হচ্ছে প্রোটিন, আর হচ্ছে ফসফোলিপিডটা হচ্ছে সেই কনসেন্ট্রেট সলিউশন সুগারের, মানে সেই চিনির জলটা হচ্ছে ফসফোলিপিড। এই মডেলটাই সবথেকে গ্রহণযোগ্য হয়। আর এই মডেল অনুযায়ী তাহলে আমরা কি বলতে পারি, এই মডেলের নাম দেন তারা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। এটা কে বলেছিলেন? দুজন ব্যক্তি, সিঙ্গার অ্যান্ড নিকলসন। কত খ্রিস্টাব্দে বলে? 1972 খ্রিস্টাব্দে। এটা সবথেকে গ্রহণযোগ্য হয়, প্লাজমা মেমব্রেনের সবথেকে গ্রহণযোগ্য মডেল, সবথেকে লেটেস্ট মডেল এটি, মোস্ট উইডলি অ্যাকসেপ্টেড মডেল, মানে সবথেকে গ্রহণযোগ্য মডেল এটি। এটিতে কি বলেছেন? অ্যাকর্ডিং টু দিস মডেল, এখানে কি বলা হয়েছে মডেলটির মধ্যে, যে প্রোটিনস আর অ্যারেঞ্জড কীভাবে থাকে, প্রোটিনস আর অ্যারেঞ্জড ইন ফসফোলিপিড লেয়ার অ্যাজ মোজাইক প্যাটার্নে থাকে। কি প্যাটার্নে থাকে? মোজাইক প্যাটার্ন। এখানে কি কার সাথে কার তুলনা করা হয়? একটি সমুদ্রের মধ্যে যেমন হিমশৈল ভেসে থাকে, তেমনি হিমশৈলর ইংলিশ হচ্ছে আইসবার্গ। এখানে হিমশৈলটা হচ্ছে প্রোটিন আর সমুদ্রটা হচ্ছে ফসফোলিপিড। এখানে প্রোটিনকে কার সাথে তুলনা করা হয়েছে? প্রোটিন ইন আইসবার্গ। প্রোটিনটা হচ্ছে আইসবার্গ আর হচ্ছে সিটা হচ্ছে ফসফোলিপিড। এক্সাম্পল হিসাবে এটা বলেছেন তারা, এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে ফসফোলিপিডটা সি, মানে ফসফোলিপিডের সমুদ্রে, প্রোটিনটা হচ্ছে আইসবার্গ। আর আরেকটা উদাহরণ হিসাবে তারা বলেন যে গোলাপ জামুনের
গোলাপ জামুনটা হচ্ছে প্রোটিন, গোলাপ জামুনটা হচ্ছে প্রোটিন, আর যেটাকে আমরা শিরা বলি, মিষ্টি শিরা, মানে কনসেন্ট্রেট সলিউশন অফ সুগার, কনসেন্ট্রেটেড সলিউশন অফ সুগার। এটা কি কনসেন্ট্রেট সলিউশন অফ সুগারটা কি? ফসফোলিপিডটা। এটা তারা উদাহরণ হিসাবে আমাদের বুঝিয়ে দেন। এইটুকুনি, এইভাবে আমাদের বায়োমেমব্রেনের স্ট্রাকচারটা শেষ হয় এই তিনটি মডেলের মাধ্যমে। কিন্তু এখান থেকে সবথেকে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটি 1972 খ্রিস্টাব্দে দেওয়া হয়, যেটা দুজন ব্যক্তি সিঙ্গার অ্যান্ড নিকলসন মিলে দেন। এখানে আমাদের স্ট্রাকচারটা শেষ হয় বায়োমেমব্রেন। এতক্ষণ আমরা ফসফোলিপিড পড়লাম, লিপিডের মধ্যে ফসফোলিপিড। এখন আমরা জানবো যে ফসফোলিপিড কী। ফসফোলিপিড হচ্ছে একটি সেল মেমব্রেনের মেন কম্পোনেন্ট, যেটা সেল মেমব্রেনের স্ট্রাকচারটা, গঠনটাকে ধরে রাখে, সেল মেমব্রেনের গঠনটাকে ধরে রাখে। কি ফসফোলিপিড কি? ফসফোলিপিডটা কি? মেন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, কারণ বিকজ ইট ফর্মস কন্টিনিউয়াস স্ট্রাকচারাল ফ্রেম অফ সেল মেমব্রেন। এবং এছাড়াও ফসফোলিপিডের কী কাজ? ফসফোলিপিড হচ্ছে আমাদের যে ফসফোলিপিডের যে নন পোলার টেলগুলো থাকে, যেটা আমরা স্ট্রাকচারে দেখলাম যে নন পোলার টেল, এই তো নন পোলার যে টেলগুলো আছে, এই নন পোলার টেলগুলো কী করে, যে পরিবেশে, এনভায়রনমেন্টে যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যে হাইড্রোকার্বনস থাকে, হাইড্রোকার্বনসগুলোর থেকে প্রোটেক্ট করে, অ্যাকুয়াস এনভায়রনমেন্টে হাইড্রোকার্বনসগুলোর থেকে প্রোটেক্ট করে সেল মেমব্রেনকে। এছাড়া ফসফোলিপিড কী করে? ফসফোলিপিড কী করে আমাদের? ফসফোলিপিড হচ্ছে ফ্লুইডিটি মানে সান্দ্রতা, এক কথায় বলতে গেলে সান্দ্রতা, ফ্লুইডিটি। ফসফোলিপিড হচ্ছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকে ফসফোলিপিডের মধ্যে, অনেক আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকার জন্য সে কী করে? সেল মেমব্রেনে ফ্লুইডিটি প্রদান করে। ফ্লুইডিটি হচ্ছে লিপিডের যে লেয়ারটা, ফসফোলিপিডের যে লেয়ারটা, তার মধ্যে দিয়ে যে প্রোটিনের যে ল্যাটারাল মুভমেন্ট, পার্শ্বীয় যে চলাচলন, সেটাই হচ্ছে মানে মুভমেন্টটাকে বলা হয় ফ্লুইডিটি। এছাড়া আর কি করে আমাদের সেল মেমব্রেন? সেই ফ্লুইডিটি দেয় জন্যই, ফসফোলিপিড ফ্লুইডিটি দেয় জন্যই সেলের গ্রোথ হয়, সেলের ফর্মেশন হয়, সেল ইন্ট্রাসেলুলার জাংশন হয়, সেলের মধ্যে এন্ডোসাইটোসিস হয়, সিক্রেশন মানে নিষ্কাশন বাংলায়, সেল ডিভিশন মানে সেল ডিভিশন ইত্যাদি কাজগুলো হয়ে থাকে সেলের ফ্লুইডিটির জন্য। আর এই ফ্লুইডিটি কে দিয়ে থাকে? ফসফোলিপিড দিয়ে থাকে। কিসের জন্য? ফসফোলিপিডের মধ্যে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাই তারা ফসফোলিপিড দিয়ে থাকে, তাই তারা ফ্লুইডিটি দিয়ে থাকে। আর ফ্লুইডিটি দেওয়ার জন্যই সেলের গ্রোথ হয়, তারপর হচ্ছে ইন্টারসেলুলার জাংশন ফর্মেশন হয়, তারপর এন্ডোসাইটোসিস হয়, তারপর সিক্রেশন হয়, সেল ডিভিশন হয় ইত্যাদি। তো আমরা কি লিখতে পারি যে এই ফসফোলিপিডের মধ্যে যে মানে নন পোলার টেলগুলো থাকে, তারা কিসের থেকে আমাদের প্রোটেক্ট করে? স্যাচুরেটেড এনভায়রনমেন্ট, অ্যাকুয়াস এনভায়রনমেন্টে যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনসগুলো থাকে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যে হাইড্রোকার্বনস থাকে তার থেকে কী করে? আমাদের প্রোটেক্ট করে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড থেকে প্রোটেক্ট করে। আর কি লেখা যেতে পারে? ফসফোলিপিড provides
ফ্লুইডিটি ফ্লুইডিটি আমাদের করে, ফ্লুইডিটি প্রদান করে, প্রোভাইডস ফ্লুইডিটি। কারণ কি? বিকজ ফসফোলিপিড আর রিচ, প্রচুর পরিমাণে থাকে কি, রিচ ইন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা কি করে, যেটা হচ্ছে লিকুইড নেচারের থাকে, উইচ আর লিকুইড ইন নেচার, ফ্লুইডিটি প্রদান করে। ফ্লুইডিটিটা কি? হোয়াট ইজ ফ্লুইডিটি? ফ্লুইডিটি কি? ফ্লুইডিটি মানে হচ্ছে ল্যাটারাল মুভমেন্টটা লিপিডের উপর দিয়ে, সেমি ফ্লুইড লিপিডের উপর দিয়ে যে প্রোটিনের যে ল্যাটারাল মুভমেন্ট, সেটা হচ্ছে ফ্লুইডিটি। ফ্লুইডিটি কি? দ্য সেমি ফ্লুইড নেচার অফ লিপিড এনেবল পার্সিও, মানে হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট অফ কিসের? প্রোটিন উইথ দ্য ওভারঅল কি লেয়ার? ফসফোলিপিডটা কী ছিল? বাইলেয়ার। এটাই কি? এটাই হচ্ছে ফ্লুইডিটি। এই চলনটাই হচ্ছে ফ্লুইডিটি। আর এই ফ্লুইডিটির জন্য আমাদের সেলে কী কী হেল্প হয়? সেল গ্রোথ, ফরমেশন অফ ইন্ট্রাসেলুলার জাংশন, আর কি হয়? এন্ডোসাইটোসিস হয়, আর কি হয়? সিক্রেশন হয়, আর কি হয়? সেল ডিভিশন হয়, ইটিসি। এত কিছু হয়ে থাকে ফ্লুইডিটির জন্য। আর ফ্লুইডিটি কে প্রদান করে? ফ্লুইডিটি প্রদান করে হচ্ছে ফসফোলিপিড। এখন আর কি থাকে লিপিডের মধ্যে? তো ফসফোলিপিড গেল, আর কি থাকে? কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল কি করে? কোলেস্টেরল হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেনে থাকে। আর এই কোলেস্টেরল কি? ফসফোলিপিডের থেকেও অনেক দৃঢ়। কোলেস্টেরল হচ্ছে ফসফোলিপিডের থেকেও অনেকটা দৃঢ়। ফসফোলিপিড যেমন স্ট্রাকচারটাকে ধরে রাখে সেলের, তেমনি কোলেস্টেরলও স্ট্যাবিলিটি দান করে। যে সেল মেমব্রেন, তার স্ট্যাবিলিটি স্ট্রাকচার, সেল মেমব্রেনের যে স্ট্রাকচার, তার স্ট্যাবিলিটি দান করে কে? কোলেস্টেরল। আর কোলেস্টেরল কি? কোলেস্টেরল শুধুমাত্র ইউক্যারিওটের মধ্যেই দেখা যায়, এটি প্রোক্যারিওটিকের মধ্যে থাকে না। কোলেস্টেরল প্রোক্যারিওটিকে থাকে না। কোলেস্টেরলের বদলে প্রোক্যারিওটিকে মানে সেলের যে স্ট্যাবিলিটি, এখন ইউক্যারিওটিকের মধ্যে তো কোলেস্টেরল থাকে, তাকে তো সেলের স্ট্যাবিলিটি দান করে কোলেস্টেরল, কিন্তু এখন প্রোক্যারিওটিকের মধ্যে তো থাকে না, কোলেস্টেরল থাকে না। এখন প্রোক্যারিওটিকের মধ্যে তো সেলের স্ট্যাবিলিটি কে দান করবে? তার কোলেস্টেরলের জায়গায় থাকে হচ্ছে হুপানয়েডস, যেটাকে বলা হয় পেন্টাসাইক্লিক স্টেরল। সেটি কি করে? সেটি হচ্ছে স্ট্যাবিলিটি দান করে প্রোক্যারিওটিক সেলের মধ্যে, কারণ তার মধ্যে কোলেস্টেরল থাকে না। তো আমরা এখন কি লিখতে পারি কোলেস্টেরল সম্পর্কে? কোলেস্টেরল is also present in plasma membrane. এটি কি? রিজিড। কার থেকে রিজিড? মানে দৃঢ়। কার থেকে দৃঢ়? কোলেস্টেরল হচ্ছে কার থেকে দৃঢ়? ফসফোলিপিডের থেকে। কি দৃঢ়? রিজিড মানে দৃঢ়। কার থেকে? ফসফোলিপিডের থেকে দৃঢ় হয়। তো এটা কি দান করে? কোলেস্টেরল কি দান? স্ট্যাবিলিটি, সেল মেমব্রেনের স্ট্যাবিলিটি, স্ট্রাকচারের স্ট্যাবিলিটি দান করে। স্ট্যাবিলিটি মানে যতদিন থাকতে পারে, ধারণ ক্ষমতা, স্ট্যাবিলিটি প্রদান করে। তো এটি অ্যাবসেন্ট থাকে কোলেস্টেরল অ্যাবসেন্ট কোথায় থাকে? প্রোক্যারিওটিকের মধ্যে
অ্যাবসেন্ট থাকে। তো এখন কোলেস্টেরল যেহেতু স্ট্যাবিলিটি দান করে, তো প্রোক্যারিওটিকের মধ্যে তো কোলেস্টেরল থাকে না, তাহলে কে স্ট্যাবিলিটি দান করে? স্ট্যাবিলিটি তখন কোলেস্টেরলের জায়গায় থাকে হচ্ছে হোপানয়েডস। ওপানয়েডস থাকে, যাকে আমরা কি বলি? পেন্টাসাইক্লিক স্টেরল, যাকে আমরা পেন্টাসাইক্লিক স্টেরল নামেও পরিচয় দিই। আর এটা কি করে? সেম কোলেস্টেরলের মতো স্ট্যাবিলিটি দান করে। স্ট্যাবিলিটি এটা কোথায় থাকে? প্রোক্যারিওটের মধ্যে থাকে। প্রোক্যারিওটিকের মধ্যে থাকে। কিসের বদলে থাকে? কোলেস্টেরলের বদলে হোপানয়েডস থাকে, যাকে আমরা পেন্টাসাইক্লিক স্টেরল নামে পরিচয় দিই। আজকে আমরা এখানে দেখলাম যে ফ্লুইডিটির জন্য কী কী হেল্প হয়। এন্ডোসাইটোসিস হয়, সিক্রেশন হয়, সেল ডিভিশন হয়। তো আমরা জানবো এখন এন্ডোসাইটোসিস কী। এন্ডোসাইটোসিস হচ্ছে দুভাগে ভাগ করা যায় এন্ডোসাইটোসিসকে। একটাকে বলা হয় পিনোসাইটোসিস, আরেকটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিসকে আবার বলা যায় আরেকটা নামে সেল ড্রিঙ্কিং, আর ফ্যাগোসাইটোসিসকে বলা হয় সেল ইটিং। এখানে ড্রিঙ্কিং মানে বোঝা যাচ্ছে, প্রথমত আমরা এন্ডোসাইটোসিস মানে বুঝবো যে এটা হচ্ছে ইনজেকশন, হচ্ছে ইনজেকশন মানে হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে সিক্রেশন মানে নিষ্কাশন, ইনজেকশন মানে হচ্ছে তোমার হচ্ছে খাওয়া, আমরা যাকে খাওয়া বলি, মানে ইটিং। একটা হচ্ছে সেল ইটিং, একটা সেল ড্রিঙ্কিং, মানে ভেতরে প্রবেশ করা ইনজেকশন। এটা হচ্ছে তোমার এটা এন্ডোসাইটোসিস একটা বাল্কি ট্রান্সপোর্ট, যাকে এন্ডোসাইটোসিস বলা হয়। এন্ডোসাইটোসিস কি? যে লিকুইড ম্যাটেরিয়ালগুলো আছে বাইরের, যে সেলের যে লিকুইড ম্যাটেরিয়াল, যেগুলো সেলের ভেতরে ঢুকে, লিকুইড ম্যাটেরিয়ালগুলো সেলের ভেতরে ঢুকে প্লাজমা মেমব্রেন দিয়ে, সেগুলি সেই যে ভেসেলস যেগুলো ঢোকে লিকুইড ম্যাটেরিয়ালগুলো, সেটি হচ্ছে পিনোসাইটোসিসের মাধ্যমে সেলের ভেতরে ঢুকে লিকুইড ম্যাটেরিয়াল, যাকে আমরা পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং বলা হয়, ড্রিঙ্কিং বলে থাকি। বা আর এই যে লিকুইড স্ট্রাকচারগুলো থাকে ভেসেলস আকৃতির, ভেসেলস বা ব্যাগ লাইক স্ট্রাকচার, যেগুলো সেলের বাইরে, এটা একটা সেলের হচ্ছে এই সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, এগুলো হচ্ছে সেল মেমব্রেন। তাই এখান বাইরের থেকে যে লিকুইড ম্যাটেরিয়াল একটি ব্যাগ লাইক স্ট্রাকচারের মতো থাকে, যার ভেতরে লিকুইড থাকে। হ্যাঁ, এই ব্যাগ লাইক স্ট্রাকচারকে আমরা বলতে পারি ভেসেলস। হ্যাঁ, ব্যাগ লাইক স্ট্রাকচার, এগুলোকে আমরা বলতে পারি আবার পিনোজোমসও বলতে পারি, যার ভেতরে লিকুইড থাকে। এটা যখন সেলের ভেতরে ঢোকে, এই প্রসেসটায় প্রথমে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে যখন সেলের ভেতরে ঢোকে, এই প্রসেসটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। মানে হচ্ছে এটা ওয়াটার মানে হচ্ছে তোমার লিকুইড ম্যাটেরিয়ালগুলো যখন ভেতরে ঢোকে। আর হচ্ছে এটা হচ্ছে আমরা সেল ড্রিঙ্কিংও বলতে পারি, বা পিনোসাইটোসিস বলতে পারি। পিনোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস কি? যখন ব্যাগ লাইক স্ট্রাকচারের মধ্যে দিয়ে, ভেসেলসের মধ্যে দিয়ে সলিড মানে হচ্ছে তোমার লিকুইড না, সলিড কমপ্লেক্স ম্যাটেরিয়ালসগুলো যখন সেলের মধ্যে ঢোকে, এটা হচ্ছে লিকুইড ম্যাটেরিয়ালগুলো যখন ঢোকে, তখন তাকে বলা হয় পিনোসাইটোসিস। আর যখন সলিড মানে হচ্ছে কোনো পদার্থ বা ম্যাটেরিয়ালগুলো যখন সেল মেমব্রেনের মধ্যে দিয়ে ভেতরে ঢোকে, তখন তাকে আমরা বলতে পারি ফ্যাগোসাইটোসিস বা ফ্যাগোজম। এটা কি? ফ্যাগোসাইটোসিস মানে এখানে থাকে সলিড ম্যাটেরিয়ালস, এখানে থাকে লিকুইড ম্যাটেরিয়াল সেলের ভেতরে ঢোকার পদ্ধতিকে বলা হয় পিনোসাইটোসিস বা সেল ড্রিঙ্কিং। আর হচ্ছে কোনো পদার্থ যদি সেলের মেমব্রেনের মধ্যে দিয়ে ভেতরে ঢোকে, তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। মানে এটা হচ্ছে আমরা তাকে বলা হয় সেল ইটিং, মানে আমরা যখন ভাত খাই সেটাকে বলা হয় ইটিং করা। আর যখন আমরা জল খাই, মানে জল যখন খাই, তাকে আমরা ড্রিঙ্কিং বলি। তেমন সেলের ক্ষেত্রেও সেম, সেল ড্রিঙ্কিং মানে হচ্ছে পিনোসাইটোসিস, সেল ইটিং মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এন্ডোসাইটোসিস, এমিওসাইটোসিস বা হচ্ছে এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস তো পড়লাম আমরা, এখন এই দুটো পার্টই হচ্ছে এন্ডোসাইটোসিসের পার্ট হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর পার্ট।
এটা হচ্ছে 2 নম্বর পার্ট, দুটো ভাগে ভাগ করা যায় এন্ডোসাইটোসিসকে। আর একটা হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে হচ্ছে কোনো কিছু বার করে দেওয়া, এটা ঢুকলো, ভেতরে ঢুকলো, বার করা মানে ভমিটিং। যখন আমরা বমি করি তেমনি সেলও বমি করে, ওয়েস্ট ম্যাটেরিয়াল, আমরা যেমন ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বার করে দিই, তেমনি তেমনি হচ্ছে সেলও ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে ইজেকশন করে দেয় থ্রু দ্য প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের মাধ্যমে। তো একে একে বলা হয় হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস এক্সোসাইটোসিস। তো পিনোসাইটোসিস কি? পিনোসাইটোসিস পিনোসাইটোসিস কি? ইনজেকশন অফ লিকুইড ম্যাটেরিয়াল বাই প্লাজমা মেমব্রেন। কার মাধ্যমে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানেই সেল মেমব্রেন। আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস কি? ইনজেকশন অফ লিকুইডের বদলে এখানে হবে সলিড ম্যাটেরিয়াল বাই দ্য প্লাজমা মেমব্রেন হলো। আর হচ্ছে আরেকটা কি বললাম? এক্সোসাইটোসিস মানে বার করে দাও। এই দুটো পরে হচ্ছে এন্ডোসাইটোসিসের মধ্যে, মানে ভেতরে ঢোকানো। এন্ডোসাইটোসিস এই দুটো পরে হচ্ছে এন্ডোসাইটোসিসের মধ্যে। এক্সোসাইটোসিস মানে বার করে দেওয়া। এটা কি লিখতে পারি? এটা হচ্ছে ইনজেকশনস, এটা হচ্ছে GES, এটা হচ্ছে এক্সেশনস অফ ওয়েস্ট, মানে বাতিল ম্যাটেরিয়ালস, পদার্থগুলো ফ্রম সেল থ্রু দ্য কি? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আজকে এইটুকুই। কালকে আমরা পড়বো সেল ওয়াল এবং সেল অর্গানেলস।